নমস্কার, আমি তরুণ ঘোষ। এই যে শেখ হাসিনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ বেরোলো, এটা কি নেহাতি ইন্টারভিউ নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর ডিপ্লোম্যাসি? ইন্টারভিউ তো আমি তো করেছি, আপনারাও সব শুনেছেন, আপনাদের দেশেও প্রচুর এখনো আলোচনা হচ্ছে। কিন্তু আমি সবসময় না, আপনাদের বলেছি না, আমি পেছনের কারণটা আমি খুঁজি, যে এতদিন উনি ওনার দলের কর্মীদের সঙ্গে উনি টেলিফোনে আলাপ করতেন। এখনো পর্যন্ত যত উনি সাক্ষাৎকার দিয়েছেন সব ইমেলে। হঠাৎ কি এমন হলো যে তিনি একটা রয়টার্সকে 10 তারিখে একটা টেলিফোনিক ইন্টারভিউ দিলেন? আপনাদের মনে আছে যে, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো, আমি 9 তারিখে একটা ভিডিও করেছিলাম যে রাজনাথ সিং এবং অজিত দোভাল ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা এই কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকার উনি বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরেই আমি ফিরব। সেই প্রসঙ্গে যখন অজিত দোভালের সঙ্গে কথা হয়, ওই ভিডিওতেই আছে যে আপনি যে এত নিশ্চিত হচ্ছেন কি করে। তখন উনি বলেছিলেন, আমি যা করি চিন্তা করেই করি, চিন্তা ছাড়া আমি কিছু করি না। এবার আমি তো বলে দিয়েছি, এবার আপনারা যা, আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার। বলে বলটি পুরো ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছেন। আমি ওই ভিডিওতেই বলেছিলাম। এরপরে হচ্ছে 10 তারিখে বেরোলো আপনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ, এই প্রথম। আচ্ছা, আগে রয়টার্সের পরিচয়টা দিয়ে দিই। রয়টার্স হচ্ছে একটি কানাডিয়ান আপনি সংবাদ সংস্থা এবং পেপার। তাদের টরেন্টোতে তাদের হেড অফিস, এবং তাই যে প্রেসিডেন্ট সম্ভবত উনি ডেভিড থমসন। ডেভিড থমসন 2008 সালে রয়টার্স তৈরি করেন, এবং তার একটাই উদ্দেশ্য ছিল রয়টার্সের বেরোনো রিপোর্ট যেন পৃথিবীর কেউ চ্যালেঞ্জ না করতে পারে। সুতরাং 200% শিওর না হওয়া পর্যন্ত এই রিপোর্ট করা যাবে না, এবং সেখানে সবার কিন্তু বক্তব্য থাকতে হবে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী। এই যখন বলা হলো না, তখনই ডিপ্লোম্যাটিক চালটা ব্যবহার করা হলো। অজিত দোভাল সোজা যোগাযোগ করলেন একেবারে রয়টার্সের ডেভিড থমসনের সঙ্গে। অজিত দোভালের বক্তব্য ছিল যে এমন একটা নামী কাগজকে দিয়ে ওনার ভয়েস মানে ইন্টারভিউ ছেপে দেওয়া, যেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এবং যার উপরে কেউ কোনো কোশ্চেন তুলতে পারবে না। কিন্তু রয়টার্স বলেছে, আমরা তো ইমেলের সাক্ষাৎকার তো আমরা নেব না, আমাদের তাহলে টেলিফোনের সাক্ষাৎকার দিতে হবে, এবং সে ক্যাসেট আমাদের কাছেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তখন অজিত দোভাল আবার যোগাযোগ করেন শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনা রাত্রিবেলা 9 তারিখ এবং 10 তারিখ সকালে ওই ইন্টারভিউ দেন। মানে আমাদের এখানে রাত্রি 9 তারিখ এবং আমাদের এখানকার সকাল 10টা।
ওদের ওখানে তখন কখন সময় আমি জানি না, কানাডার সময় তখন কখন আমি জানি না। সেই টেলিফোনিক ইন্টারভিউটা 2 দিন ধরে হয়। তারপর কপি লেখা হয় এবং তার আগে সমস্ত যোগাযোগ করে নেওয়া হয়। যখন সময় পেয়েছে তার মধ্যেই ভারতবর্ষের মতামত জেনে নিয়েছে। অজিত দোভালই বলে দিয়েছে আমরা কোনো মতামত দেবো না, তার দেশ তিনি ফিরে যাবেন, আমাদের বলার কি আছে। বাংলাদেশের লোককে ধরা হয়, কেউ নাকে কাঠি দিয়ে হাঁচেনি। যখন বারবার যোগাযোগ করা হয় বিভিন্ন লোককে, তখন হতাশ হয়ে তারা লেখে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। এর ডিপ্লোম্যাটিক চালটা হচ্ছে এইখানে। এইবারেতে সব কটা বিদেশি যত কাগজ আছে আপনি দেখবেন, ওয়াশিংটন ডিসি পোস্ট, তারপর আপনার আরও যে সমস্ত আমেরিকান কাগজ রয়েছে, আরটি রাশিয়ান কাগজ রয়েছে, এই সমস্ত কাগজগুলো ধীরে ধীরে তার ইন্টারভিউ নেবে। অর্থাৎ উনি যে যাবেন এবং যাওয়ার আগের থেকে যাওয়ার পরের অবস্থা পুরোটা আন্তর্জাতিক মিডিয়ার চোখের সামনে যেন থাকে। অর্থাৎ তার গতিবিধি সম্পর্কে একদম মিডিয়ার, সারা বিশ্বের মিডিয়া তার উপরে নজর রাখবে। এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক চাল। নইলে এতদিন বাদে হঠাৎ তিনি দুম করে পড়লেন কেন, মানে টেলিফোনিক কনভারসেশন উনি করলেন কেন? করলেন এই কারণে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা টেলিভিশনের সাক্ষাৎকার। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু একটা বিদেশি টেলিভিশন, খুব নামি টেলিভিশন, তাদের প্রতিনিধিরা আসবে, ভারতবর্ষের বিশেষ সুরক্ষায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তারা ওখানে কথাবার্তা বলবেন। এবং ওই প্রথম শেখ হাসিনা মুখোমুখি টেলিভিশনের তার বক্তব্য জানাবেন। অর্থাৎ তিনি মন থেকে গুছিয়ে নিয়েছেন আমি কিভাবে কি করব না করব। এবং যেহেতু ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে আমায় কি করতে হবে। ওনার মনের মধ্যে কিছু প্ল্যান রয়েছে, সেটা ভারতবর্ষ জানে না। আর ভারতবর্ষ কি ভাবছে সেটাও মানে ওনার সঙ্গে আলোচনা করেই করা হয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে যাই কথা হোক না কেন সবই কিন্তু ওনাকে জানিয়ে, প্রধানমন্ত্রীকে জানিয়ে করা হবে। আর এই যে এত বলা হচ্ছে না ওনাকে ঢুকতে দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না, এর ফল যে কত মারাত্মক হতে পারে সেটাই নির্বোধরা বুঝতে পারছে না। এই নির্বোধরা যেটা বুঝতে পারছে না, কালকে আমি আপনাদের বলবো এই নির্বোধদের, ওই আপনার টোরে পড়া নির্বোধ যারা আজকে দেশ চালাতে বসেছে, তারা জানে না যে কার সঙ্গে খেলছে। একটা কথা জেনে রাখবেন, তিনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশের সর্বসর্বা, তার হাতেই সবকিছু। ফলে তাকে দেশে ঢুকতে দেব না, এত বড় কথা যারা বলে তারা নিহাতি মূর্খের স্বর্গে বাস করে। আন্তর্জাতিক মিডিয়ার যে প্রেশার তা তো জানে না সেটা কোথায় যেতে পারে। আচ্ছা ফাঁসির আসামিকে পর্যন্ত ছেড়ে দিতে হয়, আর একটা প্রধানমন্ত্রীকে দেশে ঢোকা তো কোনো ব্যাপারই না। এবার যেটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবেই হয়তো ফিরবেন।
আমি আজকে আপনাকে বলে দিলাম, যেদিকে অঙ্ক এগোচ্ছে, আমি গতকালকে হয়তো বলেছিলাম, বেশি বলে বলে ফেলেছি, এখন অঙ্ক যেদিকে এগোচ্ছে তাতে আমার পূর্ণ বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ঢুকবেন। এবং তার আগে এই যতই যে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না, সব হচ্ছে ভয়ে, তারা সব দেখবেন ভেঙে গেছে, সব ভেঙে যাবে, একটাও দেশে থাকবে না, পুরো দেশ আওয়ামী লীগ একেবারে করে নেবে, দখল করে নেবে। এই কারণটা আপনাদের বলে দিলাম, এটাই হচ্ছে কারণ। আর কালকে বলবো, আজকে যারা বলছে ঢুকতে দেব না, তারা কত বড় সর্বনাশের গর্ত খুঁজছে, কত বড় সর্বনাশের গর্ত খুঁড়ছেন, সেইটা আমি কালকে বলবো। আজকে আর ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।